সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপি পুনর্গঠনে অতি মূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ। বলা হচ্ছে ২-৪ জন নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরাই পদোন্নতি পাচ্ছেন। কার্যত শূন্য দিয়ে বিএনপির শূন্য পূরণ চলছে। পুনর্গঠনের নামে নোংরা খেলা হচ্ছে। এবারে জানাবো সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর। টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের ৩টি যুদ্ধজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জানাবো বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন মিয়ানমার সরকার করেনি বলে দাবি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। জানিয়ে দেব কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উখিয়ার ৮, ৯ এবং ১০ নম্বর ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলা ইসরায়েলের। হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননে যুদ্ধের পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েলি বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল উরি গার্ডিন এবং অপারেশনস ডিরেক্টরের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসুক। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, জেনারেলরা মূল্যায়ন করে লেবাননে হামলার অপারেশনাল পরিকল্পনার অনুমোদন করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি পুনর্গঠনে অতি মূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান পুনর্গঠন প্রক্রিয়া, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের রদবদল, অতি মূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে ২-৪ জন নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরাই পদোন্নতি পাচ্ছেন। কার্যত শূন্য দিয়ে বিএনপির শূন্য পূরণ চলছে। পুনর্গঠনের নামে নোংরা খেলা হচ্ছে। তবে দলের ভেতরে অনেকেই ভিন্নমত পোষণ করেছেন। তারা বলছেন, চলমান পুনর্গঠনের ফলে দল শক্তিশালী এবং গতিশীল হবে। সেই সঙ্গে আগামী আন্দোলনে তারা ইতিবাচক ফল পাওয়ার আশা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, দলের চলমান পুনর্গঠন প্রক্রিয়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালদের যারা অনুসারী রয়েছেন তাদের পদোন্নতি হয়েছে। এর বাইরে কারো পদোন্নতির সুযোগ হচ্ছে না। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক উপদেষ্টা কমিটিতে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আব্দুল মঈন খানের দীর্ঘদিনের যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেখানে মঈন খানের জয় হয়েছে। তবে ব্যক্তিগত ঘনিষ্ঠতার মাধ্যমে দলের নেতাদের পদোন্নতি হচ্ছে এমন বক্তব্য মানতে নারাজ রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলে যারা পদোন্নতি পেয়েছেন, যাদের পদোন্নতি হয়েছে, সবাই আমার ঘনিষ্ঠ। সবাই তো বিএনপির, কেউ তো আর আওয়ামী লীগ বা অন্য কোনো দল করে না। দলের সবাই আমার ঘনিষ্ঠ। দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী দলের পুনর্গঠন হচ্ছে। যাদের পদোন্নতি হয়েছে তারা সকলেই আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। বৈদেশিক সম্পর্কে দলের মধ্যে যথার্থ অযোগ্য আস্থাভাজন নেতার অভাব থাকায় তারেক রহমান এই কমিটির প্রধান হয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের পদ্ধতি পরিবর্তন করেছে। আন্তর্জাতিক সম্পর্কের দায়িত্ব তারেক রহমান নিজে হাতে নিয়েছেন। এটা খুব ভালো দিক। আগামীতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক অঙ্গনে দলের মিত্রহীন পরিস্থিতি মোকাবেলার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। আমলা, রাজনীতিবিদ, কূটনৈতিকদের সমন্বয়ে এই কমিটি নিয়ে আশা রাখা যায়। তবে হুমায়ুন কবির বা তাজবিরুল ইসলামের এই ফোরামে উপস্থিতি অপ্রত্যাশিত। বিএনপির সাবেক এক সংসদ সদস্যের অভিমত, গত ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৪ দফা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ে রদবদলের মাধ্যমে ৭৫ জন নেতার পদ পরিবর্তন করেন। এর মধ্যে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ৪৫ জন, চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটিতে ১১ জন এবং চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ১৮ জন। এর মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর, সাইফুল হক। টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের ৩টি যুদ্ধজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি এবং জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। বাংলাদেশিদের ট্রলার লক্ষ্য করেও ইতিমধ্যে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মিয়ানমারের ধারাবাহিক উস্কানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর।
সাইফুল হক বলেন, টেকনাফ, সেন্ট মার্টিন সহ সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনীর ধারাবাহিক উস্কানি সৃষ্টি করে আসছে। তাদের এসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, অবিলম্বে মিয়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। মিয়ানমার সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন মিয়ানমার সরকার করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারের ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, দেশের সার্বভৌমত্ব কোথায় আঘাত করেছে তারা? বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন মিয়ানমার সরকার করেনি। মূল্যস্ফীতির কারণে মানুষের ঈদের আনন্দ নেই, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এত কিছুর পরও মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ নেই, বিএনপির এমন মন্তব্য ঠিক নয়। পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার এবং সমালোচনা করতে ছাড় দেননি বিএনপি নেতারা। তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্য দিয়েও 1,04,00,000-এরও বেশি গবাদি পশু কোরবানি হয়েছে। গতবারের চেয়ে এবার প্রথম 3 দিনেই 3 লাখের বেশি কোরবানি হয়েছে। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এ তথ্য সঠিক নয়। ওবায়দুল কাদের বলেন, সমালোচনা করে বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছেন। মূল্যস্ফীতি আছে, তবে সেটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তার দ্বিপাক্ষীয় আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই ঠিক করেছেন। তিস্তা এবং গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা সেটা এখনো জানা নেই। ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে গৃহবধূর আত্মহত্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে রাজশাহীর চরঘাট পৌর শহরের হলের মোড় এলাকার একটি ভাড়া বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই গৃহবধূর নাম রহিমা আক্তার 24। তার স্বামীর নাম সাইম ইসলাম ওরফে সাগর। তিনি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। তারা পুঠিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। চারঘাট পৌর এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন তারা। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। ঈদের দিন বাবার বাড়িতে এবং শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। ভালো লাগছিল না বলে স্বামী সন্তানকে রেখে তিনি একাই ভাড়া বাড়িতে চলে আসেন এবং ভোররাতে আত্মহত্যা করেন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রহিমা আক্তারের বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হয়ে গেলে বাবা আরেকটি বিয়ে করেন। এতে রহিমা আক্তার একা হয়ে পড়েছিলেন। এ নিয়ে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। ওসি সিদ্দিকুর রহমান বলেন, আজ ভোরে ফেসবুক লাইভে আসেন ওই গৃহবধূ। এ সময় তিনি তার দুঃখের কথাগুলো বলেন। মা বাবাকে নিয়ে অনেক কথা বলেছেন। স্বামীর উদ্দেশ্যে বলেন, তুমি সন্তানের বাবা, মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও। লাইভ শেষ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে মর্গে নেওয়া হয়। সেখান থেকে তার পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলা করবে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন যুদ্ধের পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েলি বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার প্রধান মেজর জেনারেল ওলি গার্টিন এবং অপারেশনস ডিরেক্টরের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসুক। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, জেনারেলরা অবমূল্যায়ন করে লেবাননে হামলার অপারেশনাল পরিকল্পনার অনুমোদন করেছে। শীর্ষ কমান্ডার স্থল বাহিনীকে দ্রুত প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার প্রেক্ষাপটে বৃহত্তর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কার মধ্যে ইসরায়েল এই ঘোষণা দিল। ইসরায়েল সতর্ক করে দিয়ে বলেছে, 7 অক্টোবর হামাসের ইসরায়েলের অভ্যন্তরে হামলার পর তারা আর তাদের সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতি বরদাস্ত করবে না। তারা জানিয়েছে, কূটনৈতিক সমাধান না হলে সামরিক ব্যবস্থার মাধ্যমে হিজবুল্লাহকে উত্তর দিকে ঠেলে দেওয়া হবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার রাতে জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গেইসার জহিব উপকূলে একটি সন্দেহজনক ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি হিজবুল্লাহকে টার্গেটে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর একটি 10 মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে হিজবুল্লাহর একটি পর্যবেক্ষক ড্রোন হাইফা বন্দর সহ উত্তর ইসরায়েলের উপর দিয়ে উড়ে গেছে। ওই ফুটেজ কিভাবে সংগ্রহ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছে, হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তনের খুব কাছাকাছি চলে এসেছে আমরা।
একটি সামগ্রিক যুদ্ধ হিজবুল্লাহকে ধ্বংস করবে, লেবাননকে কঠোরভাবে আঘাত হানবে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থনে 8 অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলও পাল্টা আঘাত করে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসে বলেছিলেন, প্রয়োজনে তাদের সামরিক বাহিনী লেবাননে তীব্র হামলা চালাতে প্রস্তুত। তিনি দেশের উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানান। এদিকে মার্কিন বিশেষ দূত অ্যামোস হোচস্টাইন মঙ্গলবার লেবাননে পৌঁছেছেন। এর একদিন আগে তিনি ইসরায়েলি নেতাদের সাথে বৈঠক করেছেন। তিনি ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছেন বলে জানা গেছে।